অনিন্দিতার লেখা গল্প, গল্পের আড়ালে গল্প। চাইলে তোমরা দুজনে আলাদা করে কথা বলে নিতে পারো। দেবতোষের দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন সুরমা দেবী। প্রবালবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনাদের আবার কোনো আপত্তি নেই তো? দেখুন, আমি চাই বিয়ের আগে দুজনে দুজনকে বুঝে নিন। আপত্তি কিসের? আমার মহামায়ামার ভাগ্য ভালো যে আপনাদের মতো আধুনিক পরিবারের মানুষজন ওকে ভালোবেসে আপন করে নিতে চাইছেন। এমন সৌভাগ্য আর আমার ছোট মেয়ের হবে কিনা জানা নেই। যাও মহামায়া, যাও, দেবতোষবাবুকে আমাদের ছোট্ট বাগানখানা ঘুরে দেখাও। আসলে নামেই বাগান, ওই একটু ফুল ফুলুরি চাষ করি। সংসারের হামুক তো বোঝেনি, এতগুলো মানুষ আমরা, অভাব যেন জোঁকের মতো লেগেই আছে। আপনার ছোট মেয়েটি কই? দেখলুম না তো তাকে। ওই পাড়ার বিন্তি পিসিমার বাড়ি সেলাই শিখতে গেছে। মিথ্যে বলবো না, মেয়েরা আমার ভারী গুণবতী, সবসময় চেষ্টা করে সংসারে সুসার করতে। গরিব পরিবারের বড় মেয়ে মহামায়া, তারপর আর একটা বোন। মহামায়া দেখতে বেশ সুন্দরী, মায়া জড়ানো মুখ, লম্বা ফর্সা, বেতস পাতার মতো গড়ন। মেয়ের জন্য একটা মোটামুটি পাত্রের সন্ধানে ছিলেন প্রবালবাবু। নিম্ন মধ্যবিত্ত পরিবারে মোটামুটি রোজগের একটা পাত্র পাওয়াই মুশকিল যেখানে, সেখানে তো একেবারে আকাশের চাঁদ নিজে এসে ধরা দিয়েছে। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, একেবারে উচ্চবিত্ত সচ্ছল পরিবার। ছেলের নিজের 2-3টে ব্যবসা সামলায়। পরিবারের লোকজন দুটো বিরাট গাড়ি চেপে মেয়ে দেখতে এসেছে। গ্রামের ছেলেপুলে এত বড় গাড়ি কালে ভাদ্রে দেখে, তাই তারা এসে ভিড় জমিয়েছে গাড়ির সামনে। ছুঁয়ে দেখছে এ কি স্বপ্ন না সত্যি। এহেন সুপাত্র পেলে লোকে দ্বিতীয়বার চিন্তা করে না। তবুও প্রবালবাবু প্রথমে এ সম্বন্ধে রাজি ছিলেন না। আসলে এহেন সুপাত্রের একটাই খুঁত, আগের দুটো বউ হঠাৎ করেই মারা গেছে। দ্বিতীয়জন হৃদরোগে আক্রান্ত হয়ে, আর প্রথমটা নাকি বিয়ের আগে থাকতেই মানসিক অসুস্থ ছিল। বিয়ের পর ঠিক বোঝা যায়নি, মাঝে মধ্যেই আনমনা হয়ে যেত। পুকুর পাড়ে গিয়ে বসে থাকতো, হঠাৎই একদিন ছাদ থেকে ঝাঁপ দেয়। অনেক চেষ্টা করেও দেবতোষ নিজের প্রিয়তম স্ত্রীকে বাঁচাতে পারেনি। এবার নাকি বলেই দিয়েছিল আর কখনো বিয়ে করবে না। তার কপালে বউয়ের সুখ নেই, কিন্তু ওই যে মায়ের চোখের জল, অভিমান, উপোসের দিব্যিতে বাধ্য হয়ে রাজি হতে হলো। কিন্তু শেষ পর্যন্ত প্রবালবাবুর আপত্তি টিকল না। কানের কাছে বারবার বলতে লাগলো, চাঁপা, এমন পাত্র সহজে মিলবে না। তার উপর আরও একটা লাউ ডগার মতো তত্তরিয়ে বড় হচ্ছে। এত বড় পরিবারে বড় মেয়ে পড়লে ছোটটারও হয়তো তাড়াতাড়ি হিল্লে হয়ে যাবে। এত বড় পরিবার, আত্মীয় স্বজন কি কম? ক্রমাগত একই কথা শুনতে শুনতে তারও মনে হতে লাগলো চাঁপা ঠিকই বলেছে। ছেলেরা হলো গিয়ে সোনার আংটি, তা কি কখনো ব্যাকা হতে পারে? দোষ নিশ্চয়ই ওই মেয়েদেরও ছিল। হার্টের রোগ কিংবা বংশে পাগলামির সমস্যা থাকলে স্বামী বেচারি আর কি করবে? বাগানে ঘুরতে ঘুরতে দেবতোষ গভীর দৃষ্টিতে মহামায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি করতে ভালো লাগে আপনার? আঙুলগুলো দেখছি ভারী সুন্দর, সরু আর লম্বা। ছবি টবি আঁকতে ভালোবাসেন বুঝি? এমন শৈল্পিক আঙুলের ছোঁয়া পেলে ছবি তো পলকে জীবন্ত হয়ে উঠবে। হালকা হেসেছিল মহামায়া। ছবি ভালো আঁকি কিনা জানি না, তবে মানুষের জীবনের গল্প বুনতে ভালো লাগে। আসলে সে গল্পে এত ওঠাপড়া থাকে, এত বাঁক থাকে, যেন রবি ঘোষ অভিনীত ছবির মতো গল্প হলেও সত্যি। তা কেমন লাগছে মহামায়াকে? রসিকতার ভঙ্গিতে দেবতোষের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বাগানে চলে আসে এক সুন্দরী মহিলা। বয়স সম্ভবত 35 পেরিয়েছে, কিন্তু শরীরের বাঁধন অটুট, সৌন্দর্যকে ধরে রেখেছে অবলীলায়। দেখে বোঝা যায় নিয়মিত যত্নে থাকেন। অস্পুষ্ট গলায় মহামায়া বলে উঠল, আপনার বৌদি এসেছেন বাগান দেখতে। যাই বলুন, ভারী সুন্দরী কিন্তু। বাড়িতে যখন এলেন তখনই দেখেছিলাম। তা আপনার দাদা এলেন না? উনি ব্যস্ত মানুষ, এত সময় পান না। তবে বিয়েতে অবশ্যই থাকবেন। চলো, তোমাকে বৌদির সঙ্গে আলাপ করিয়ে দিই। খুব রসিকতা করে, হাসি খুশি। ওদের একটাই ছেলে, বান্টি। ওই যে আন্টি আন্টি করে তোমার পায়ে পায়ে ঘুরছিল, এমনিতে হোস্টেলে থাকে। এই ছুটিতে বাড়ি নিয়ে আসা হয়েছে। দেবতোষকে আসতে দেখে একগাল হাসল সোহিনী। তা মেয়ে পছন্দ হলো? কি মনে হচ্ছে, তোমার সঙ্গে মানাবে? মহামায়াকে কেমন লাগলো? ঠিক তোমারই মতো,
গলা খুলে হেসে উঠল দেবতোষ। সঙ্গে সঙ্গে বৌদির মুখটা গম্ভীর হয়ে গেল। তোমরা বরং নিজেদের মধ্যে খানিকটা কথা বলে নাও, আমি ওদিকে যাই, দেখি গুরুজনেরা আবার কী সিদ্ধান্ত নিলেন। হঠাৎ চলে যান তিনি। হঠাৎ বৌদির এহেন ভাবান্তরের কারণ বুঝতে পারে না দেবতোষ। এদিকে মহামায়া অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। ঈষৎ অস্বস্তি মাখা স্বরে বলে ওঠে সে, আমার কিন্তু তোমাকে বেশ ভালো লেগেছে। আর তোমার? মহামায়া হাসে। মেয়েরা বুঝি নিজের মুখে বলতে পারে? মহামায়ার হাত নিজের হাতে তুলে নেয় দেবতোষ। মাস দুয়েকের মধ্যেই রেজিস্ট্রি করে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। জাঁকজমক করতে চায়নি দেবতোষ, তাই সাদামাটাভাবেই প্রবালবাবু কন্যা সম্প্রদান করেন। মজুমদারদের বিশাল প্রাসাদে এসে ওঠে মহামায়া। আলাপ হয় দেবতোষের দাদা প্রাণতোষের সাথে। উচ্ছল সপ্রতিভ ব্যবহারে খুব সহজেই মহামায়ার প্রিয়পাত্র হয়ে ওঠে সে। অষ্টমঙ্গলায় মাত্র একদিন থেকেই চলে আসে দেবতোষ। প্রবালবাবুকে বলে উপায় থাকলে সে অবশ্যই থাকতো কটা দিন। ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে। এক কথায় তার বর একাই এই পরিবারের রকমারি ব্যবসা সামলায়, এই কদিনে তা বুঝে গেছে মহামায়া। ভাসুর নামেই খালি ব্যস্ততা দেখায়, কিন্তু কাজ তেমন একটা কিছুই পারে না। অদ্ভুত লাগে মহামায়ার। বাড়ির সবার কাছে বড় ছেলের প্রাধান্য বেশি। তার ভুল তেমন কেউ চোখে দেখে না, তবে মহামায়ার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে। এত গরিব পরিবার থেকে আনা সত্ত্বেও শাশুড়ি ছাড়া কেউ তাকে ছোট বড় কথা শোনায়নি কোনো দিন। তবে নিজের গণ্ডির মেয়াদ বুঝে চলে সে। সব কিছু চোখে দেখলে বুঝলেও মহামায়া কিচ্ছুটি বলে না। কি দরকার? কখনো যদি কেউ কিছু বলে বসে, গরিবের মেয়ে সে, এদের চরণে ঠাঁই পেয়েছে, এই তার জন্য অনেক। সে আবার পরিবারের বিষয়ে কথা বলবে, সে কথাও লোকে শুনবে। সারাদিন কাজের শেষে রাতে মহামায়া অঘরে ঘুমিয়ে পড়ে। বড় বাড়ির কাজ তো কম নয়। সেই এসে থেকেই দেখছে সে এ বাড়ির ছেলে বুড়ো নির্বিশেষে প্রত্যেকের জন্য এক গ্লাস দুধ বরাদ্দ। প্রথম দিন খাওয়ার সময় মহামায়া নাকুঁচকে বলেছিল, বিশ্রী, দুধ আমার একদম ভালো লাগে না। ছোটবেলা থেকে পেটে কিছু ভালো মন্দ পড়েছে কি? ওই তো প্যাকাটের মতো চেহারা তোমার, বিরক্ত মুখে বলেছিলেন শাশুড়ি। যত্ন আত্মি যে কিছুই হয়নি সে তো চোখে দেখতেই পাচ্ছি। শোনো, প্রতিদিন একটু করে দুধ তোমায় খেতেই হবে, তবে যদি চেহারায় খানিক গতি আসে। আমাদের নিয়ম এটা। বাড়ির সবাই রাতে দুধ খায়। মহামায়ার জন্য রাতের দুধটা দেবতোষ নিজেই নিয়ে আসে। মহামায়া অনেকবার না করেছিল, কিন্তু সে এক প্রকার জোর করেই হাতে গ্লাস ধরিয়ে দেয়। সারাদিন তো সবার সেবা করো, রাত্রিটা অন্তত আমার সেবার সুযোগ দাও মহারানী। এই সুযোগটুকুও তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? এমন কথা শুনলে কোন মেয়েই বা আপত্তি জানায়? মাথা নিচু করে থাকলেও মহামায়ার গাল লাল হয়ে উঠেছিল। মানুষটা এত ভালোবাসে তাকে, এত খেয়াল রাখতে চায়। ওই মেয়েগুলো কি বোকা, দেবতোষের যত্ন ভালোবাসা বুঝতেই পারল না। কিন্তু ওরা থাকলে কি আর মহামায়া এত সুখ, এত স্বাচ্ছন্দ্য পেত? কিন্তু দুধটা খেলে গভীর ঘুম পায় মহামায়ার। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায় সে। রাত্রিটা কেটে যায় ঘোরের মধ্যে। সকালে যখন ঘুম ভাঙে তখন কিছুই আর তার মনে থাকে না, শুধু মাথাটা ধরে থাকে আর খুব ক্লান্ত লাগে। সেদিন খাবার টেবিলে বড় যে অরুন্ধতী আর সে পরিবেশন করছিল। হঠাৎ হেসে বলে উঠল প্রাণতোষ, যাই বলিস দেবু, নতুন বউয়ের রান্নার হাত আছে। মাংসটা এত সুন্দর রেঁধেছে যে মনে হচ্ছে পুরো বাটিটা একা খেয়ে নিই। খান না দাদা, মাংস তো এখনও অনেক রয়েছে, বলে প্রাণতোষের পাতে গোটা চারেক মাংসের টুকরো তুলে দেয় মহামায়া। সরমা দেবীর মুখটা অকারণেই গম্ভীর হয়ে ওঠে। চুপচাপ কোনোদিন খেতে পারিস না তুই? খা চুপচাপ, বেশি কথা বলতে হবে না। কঠিন হয়ে ওঠে দেবতোষের মুখ। মানতে পারে না প্রাণতোষের অকারণ রসিকতা। মাঝে মধ্যে প্রাণতোষকে অসহ্য লাগে তার। হাসতে হাসতে বলে ওঠে অরুন্ধতী, কি গো ঠাকুরপো, তোমার মুখে যে দেখি আমাবস্যার মেঘ জমেছে। নতুন বউয়ের রান্নার স্বাদ ভালো হয়নি বুঝি? হবে কিভাবে? কোনো দিন কি এত দামি জিনিসপত্র চোখে দেখেছে? কিন্তু তোমার দাদাকে দেখো, ওই রান্নাই কেমন চেটেপুটে খাচ্ছে। অরুন্ধতির কথায় বিষাক্ত ছোবল মুহূর্তে খাবার টেবিলের হাসি খুশি পরিবেশকে গম্ভীর করে তোলে। পরিস্থিতি সামাল দিতে দেবতোষ ফ্যাকাশে হাসে। সে তো আমিও চেটেপুটে খাই। নিজের চেয়ে অপরের জিনিস সবারই ভারী প্রিয়। বিস্ফারিত দৃষ্টিতে স্বামীর দিকে তাকায় মহামায়া। কোন দিকে ইঙ্গিত করতে চাইছে তার স্বামী?
তবে কি সে কি ঠিক ভাবছে? এও কি সম্ভব? সেদিন দেবতোষ দুধের গ্লাস নিয়ে এলো, মিষ্টি মুখে গল্প করতে করতে পুরো দুধটাই জানালা দিয়ে ঘর লাগোয়া বারান্দায় ফেলে দেয় মহামায়া। সকালে তো সেই ঘর মুছবে, সেদিন রাতে জেগে থাকে সে। দেখে গভীর রাতে দেবতোষ গম্ভীর মুখে ঘরের মধ্যে পায়চারি করছে, আর আপন মনে দুর্বোধ্য ভঙ্গিতে কি যেন একটা বিড়বিড় করছে। ঘুমাবার ভান করে পড়ে রইল মহামায়া। ব্যাপারটা ঠিক কোন দিকে যাচ্ছে মোটেও তার বোধগম্য হচ্ছে না। মানুষটা এমনভাবে পায়চারি কেন করে? রোজই কি করে এমন? সে কি কোনো গভীর চিন্তার মধ্যে রয়েছে? স্ত্রী হিসেবে তাকেও তো বলতে পারত। এতদিন হয়ে গেল তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক গড়ে ওঠেনি। একে বয়সের অনেকটা পার্থক্য, তার উপর মহামায়া রাতের বেলা এত ক্লান্ত থাকে যে শুলেই ঘুমিয়ে পড়ে। দেবতোষ কোনোদিনই তাকে ডাকে না, ঘুমোতে দেয় নিশ্চিন্তে। কিন্তু ভেতরে ভেতরে তার নিশ্চয়ই খারাপ লাগে। স্বামী হিসেবে খারাপ লাগাই স্বাভাবিক। সেজন্যই হয়তো এভাবে একা একা গভীর রাতে পায়চারি করে সে। আর মহামায়া কিনা দুপুরবেলা উল্টোপাল্টা ভাবছিল এমন ভালো মানুষ সম্বন্ধে। তবে কি তার মনটাই এমন? কষ্টে থেকে থেকে ভালো কিছু ভালোভাবে নিতে পারে না কখনো। পা টিপে টিপে নেমে পেছন থেকে স্বামীকে জড়িয়ে ধরল মহামায়া। নারী শরীরের কোমল স্পর্শে হঠাৎ যেন ভীষণ রকম চমকে উঠল দেবতোষ। মুখ ঘুরিয়ে মহামায়াকে জেগে থাকতে দেখে বিস্ময়ের সুরে বলে উঠল, তুমি এখনো ঘুমাওনি? রোজ শুয়েই ঘুমিয়ে পড়ি বলে তোমার খুব কষ্ট হয় না? আর চেয়ে দেখো আমায়, জেগে আছি আমি। তুমি খুব ভালো মানুষ গো, আমার প্রিয়তম। থাকবে তো চিরকাল আমার সঙ্গে? আঙুলের ছন্দে দেবতোষকে আহ্বান জানায় মহামায়া। মন্ত্রমুগ্ধের মতো সে আহ্বানে সাড়া দিল। কয়েক মিনিটের মধ্যে ক্লান্ত দেবতোষ হাঁপাতে থাকে, নিঃশ্বাস পড়তে থাকে জোরে জোরে। মাটিতে হাঁটু মুড়ে বসে ভেঙে পড়ে চাপা কান্নায়। আমি অক্ষম, তুমি কি তাই আমায় ছেড়ে চলে যাবে? আমি বিয়ে করতে চাইনি, কিন্তু মা জোর করে। আমার কোনো উপায় ছিল না। চলে যাবে তুমি আমায় ছেড়ে? বদ্ধ ঘরে চার দেওয়ালের মাঝে পুরুষ মানুষের অসহায় কান্না সহ্য করা যে কি ভয়ঙ্কর কঠিন, এর আগে জানা ছিল না মহামায়ার। কি করবে বুঝতে না পেরে খাটের বাজু ধরে স্থানুবৎ হয়ে দাঁড়িয়ে থাকে সে। চোখের সামনে নিকষ কালো অন্ধকারের পর্দা। এতক্ষণে যেন সবটা বুঝতে পারছে সে। এত ভালোবাসা, ভালো মানুষের গল্প। লোকটা দায়িত্ব নিয়ে ঠকালো তাকে। কেন? কেন এমন করলো তার সঙ্গে? কি অন্যায় করেছিল সে? গরিব হওয়াটাই কি তার অপরাধ? কিন্তু এখন আর বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। বাড়িতে ছোট বোন আছে। সব জেনে বাবার কিছু হলে তার থেকে সবটা মানিয়েই নেবে সে। মানিয়ে নেওয়াই তো নারীর ধর্ম, তাই না? কোনো রকমে নিজেকে শান্ত করলো মহামায়া। নরম গলায় বলল, চলে যাওয়ার জন্য তো আর ভালোবাসিনি। থাকবো আমি এ বাড়িতেই, আপনার সহধর্মিণী হয়ে। একটু যেন নিশ্চিন্ত দেখাচ্ছে দেবতোষকে। কিন্তু সে আর কতক্ষণ? মহামায়াকে কাছে টেনে চাপা গলায় বলে উঠল, চার দেওয়ালের ভেতরকার গল্প যেন চার দেওয়ালের মধ্যেই চাপা থাকে। যদি কখনো দেওয়াল ভেদ করে বাইরের জগতে যায়, মনে রাখবে তখন তোমার জীবনের নিরাপত্তা বলে কিছু থাকবে না। আপনি কি এতদিন আমায় দুধের সঙ্গে ঘুমের ওষুধ দিতেন, যাতে আমি অঘরে ঘুমিয়ে থাকি, আর আপনার অপারগতার বিষয়টা কোনোভাবেই না জানতে পারি? তোমাকে কেবল স্ত্রীর সম্মান দিয়েছি, বাকস্বাধীনতা দিইনি। এ বাড়িতে থাকতে হলে মুখ বন্ধ করে থাকাটাই দস্তুর। আশা করি বুঝতে পেরেছ। এরপর থেকে কোনো কথা বলার আগে ভেবে বলবে। বাইরের দুনিয়ায় আমার একটা সম্মান আছে। সেই সম্মানে কোনো দিন যদি এতটুকু আঁচ আসে, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটাই গুরুত্ব দিলে নিজেই ভালো থাকবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কাল সকালে যেন স্বাভাবিক হাসি খুশি চেহারা দেখি। কোনোভাবে কেউ যেন কিছু না বুঝতে পারে। কেঁপে ওঠে মহামায়া, ভয়ে ভয়ে ঘাড় নাড়ে। যেমনটা বলেছে তেমনটাই করবে সে। মহামায়া ভয় পেয়েছে দেখে দেবতোষ শান্ত হয়। মেজাজ নরম হয়ে আসে তার। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। খাটের বাজুতে হেলান দিয়ে বসে থাকে মহামায়া। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত স্বামীর দিকে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে মজুমদার বংশের যোগ্য ছোট বউ হয়ে ওঠার দায়িত্ব পালন শুরু করে মহামায়া। দিন কয়েক বাদে সেদিন বাড়িতে কেউ নেই। শাশুড়ি গেছেন কীর্তন শুনতে, বড়জা শপিংয়ে। দেবতোষ আর প্রাণতোষ অফিসের কাজে সেই কোন সাত সকালে বেরিয়ে গেছে।
রান্নাঘরে মাংস কষাচ্ছিল মহামায়া। দেবতোষের আবদার রাতে জমিয়ে খাবে। এমন সময় সুরেলা শব্দে বেজে ওঠে কলিং বেল। দরজা খুলতে মহামায়া দেখে দরজার বাইরে ভাসুর দাঁড়িয়ে। আপনি এ সময়? আমার বাড়িতে আসতে পারবো না আমি? অবাক করলে ছোট বউ। দরজাটা ভেজিয়ে দেয় প্রাণতোষ। মহামায়ার হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলে, কবে থেকে ভাবছি তোমায় কবে একা পাবো। এতদিনে নিশ্চয়ই সত্যিটা জেনে গেছো। আমার কাছে এসো, আনন্দ সুখ সবই পাবে। বেতস পাতার মতো কাঁপতে থাকে মহামায়া। কি বলবে কি করবে সেই মুহূর্তে যেন ভেবেই উঠতে পারে না সে। হঠাৎ প্রবল শব্দে ভেজানো দরজাটা খুলে যায়। দামাল এক ঝড়ের মতো ভেতরে ঢুকে আসে দেবতোষ। অফিস থেকে তোমায় চুপি চুপি বেরোতে দেখেই সন্দেহ হয়েছিল। ছি দাদা, ছি। একেও? এ তো তোমার হাঁটুর বয়সী মেয়ে। কি করে পারলে তুমি? কোনোদিন কি তুমি শোধরাবে না? দেবতোষ যে তার দিকে নজর রাখছে ঘূর্ণাক্ষরেও ভাবেনি প্রাণতোষ। হঠাৎ তাকে সামনে দেখে চমকে গেল। ভয়ে আতঙ্কে সে কুঁকড়ে গেল। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আমার কোনো দোষ নেই ভাই, বিশ্বাস কর। তোর বউ আমাকে ফোন করে ডেকেছিল, তাই এসেছি। বিশ্বাস কর ভাই, আমি একটুও মিথ্যে বলছি না। রাতের বেলা আমাকে ডেকে বলেছে তুই নাকি ওকে সুখ দিতে অক্ষম, তাই যেন আমি ওকে, আর নাকি তোর সঙ্গে থাকতে পারছে না। আমি যদি ওকে না দেখি ও নাকি মরেই যাবে। একটুও মিথ্যে বলছি না ভাই, বিশ্বাস কর আমায়। তরবরিয়ে বলে ওঠে মহামায়া, উনি সম্পূর্ণ মিথ্যে বলছেন। বিশ্বাস করুন, ওকে ডাকিনি আমি। কখনো আপনার আড়ালে ওর সঙ্গে কথাও বলিনি। উনি জোর করে। আপনি আমায় যেমনটি করতে বলেছেন তেমনটিই করেছি। দয়া করে আমার কথা শুনুন, আমায় ভুল বুঝবেন না। সব মেয়েরা মিথ্যেবাদী, মিথ্যের বেশাতি করে রোজ। আমি সব জানি, সব বুঝি। যতই তো ওদের ভালোবাসি, জিনিসপত্রে ভরিয়ে দিই, ওটা ছাড়া তো ওদের চলে না, তাই না? মানুষের অসহায়তার সুযোগ নিস তোরা। আজ দেব তোকে, দেখ কেমন লাগে। দাদা, তুই নিজের ঘরে যা। ঘর থেকে যদি এক পাও বেরোস, কালকে সূর্যোদয় তোরা দেখা হবে না। ভয়ে কুঁকড়ে শিথিল পায়ে ঘরের দিকে চলে যায় প্রাণতোষ। কিন্তু কামনা মাখা চোখ দুটো তখনও লেহন করতে থাকে মহামায়া সর্বাঙ্গ। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। দয়া করে আমাকে একবার বিশ্বাস করুন, বলতে থাকে মহামায়া। আমি একদম সত্যি বলছি, দয়া করে বিশ্বাস করুন আমায়। তোদের মতো মেয়েদের বিশ্বাস করাই পাপ। কোথা থেকে তুলে এনেছিলাম তোকে, কিন্তু তুই সেই একই কাজ করলি। করি না তোদের বিশ্বাস করি না। তোরা সব শয়তান। শয়তানি তোদের রন্ধ্রে রন্ধ্রে। ভালোবাসার কোনো দাম নেই তোদের কাছে, কেবল শরীর চিনেছিস। পাঁজা কোলা করে তাকে তুলে নেয় দেবতোষ। বেডরুমের দিকে নিয়ে যেতে থাকে। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে মহামায়া। গোপন চেস্ট খুলে লম্বা একটা সিরিঞ্জ বের করে দেবতোষ। আজ থেকে দেখবি তোর আর কোনো তেষ্টা পাবে না। এই ওষুধ তোর সব তেষ্টা একেবারে মিটিয়ে দেবে, এনে দেবে নিশ্চিন্তির ঘুম। শয়তানির হাসি ফুটে ওঠে দেবতোষের ঠোঁটে। কি করতে চাইছেন আপনি আমার সঙ্গে? দোহাই আপনার, এমনটি করবেন না। সত্যি বলছি, কিচ্ছুটি করিনি আমি। আমার পরিবার অভাবী, আপনার দয়ার দানে বেঁচে আছে ওরা। আপনার বিপক্ষে যাব ভাবলেন কিভাবে? আপনি যেমনটি বলবেন তেমনটিই হবে। বিছানায় শুয়ে কাঁপতে থাকে মহামায়া। সত্যি বলছি, ফাঁকা বাড়িতে ওকে ডাকিনি আমি। আমার গুরুজন উনি। অমন মেয়ে নই আমি, বিশ্বাস করুন। পৃথিবীর কোনো মেয়েকে বিশ্বাস করি না আমি। সব মেয়েই ঠগ, প্রতারক। মাকে বলেছিলাম আর বিয়ে করব না, কিন্তু মা শুনলে তো। কোনো কথাই শুনতে চায় না মায়েরা। ছেলের ভালোর চেয়ে খারাপ করে বসে। আসলে কি জানো, সবটাই নিয়তি। বুঝলে মহামায়া, তোমার নিয়তিই তোমাকে মজুমদার বাড়িতে টেনে এনেছে। হঠাৎই মহামায়ার বাটন ফোনটা বিপ বিপ শব্দ করে ওঠে। চমকে উঠে দেবতোষ বলে, তোমার কাছে মোবাইল এলো কোথা থেকে? সেই সুযোগে উঠে দাঁড়ায় মহামায়া। ধাক্কা লেগে ছিটকে যায় ওষুধ ভরা সিরিঞ্জ। সজোরে লাথি পড়তেই মাজা ধরে কোঁকিয়ে ওঠে দেবতোষ। অস্পুষ্টে কাতরোক্তি বেরিয়ে আসে গলা চিরে। ভেজানো দরজা খুলে যায় এক লাথিতে। পুলিশ সুপারিনটেনডেন্ট রেবতী চ্যাটার্জি ভেতরে ঢুকে পড়েন। মহামায়ার দিকে তাকিয়ে হাসেন। কী রে, অপারেশন সাকসেসফুল তো? ইয়েস ম্যাডাম। ওই সিরিঞ্জের লোকটার হাতের ছাপ রয়েছে। কলার ধরে নেংটি ইঁদুরের মতোই দেবতোষকে মেঝে থেকে তুলল রেবতী।
ঠান্ডা দৃষ্টিতে তাকালো। যে চাউনি দেখে অপরাধী নিজে মুখেই অপরাধ স্বীকার করে নিতে বাধ্য হয়। ঠান্ডা স্বরে বলে ওঠে, আগের দুটো বউকে কেন মারলি? নিজে মুখে এখানেই স্বীকার করবি, নাকি থানায় তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিতে হবে? আমি কাউকে মারিনি, বিশ্বাস করুন, একদম সত্যি কথা বলছি। একটু আগেই যে তরপাচ্ছিল সেই মানুষটার সঙ্গে এখনকার দেবতোষের কোনো মিল নেই। আপনারা পুলিশের লোক, এখন যদি আমার বিরুদ্ধে অন্যায়ভাবে কেস দেন তবে আমি কী বা করতে পারি? আমি সামান্য ব্যবসা করে খাই। বারবার বলছি, আপনারা কোথাও একটা ভুল করছেন। তৃতীয় বিয়েটাও করতে চাইনি, বিশ্বাস করুন, শুধু মা একান্তভাবে জোর করলো বলে। মা জোর করলো আর তুই বাধ্য ছেলের মতো বিয়ের পিঁড়িতে বসে পড়লি। আর কি করছিস পুলিশের সঙ্গে? এর বড় ভাই পাশের ঘরে লুকিয়ে আছে, অনেক কিছু জানে। ওকে এখানে নিয়ে এলে ভেতরের অনেক তথ্য জানা যাবে, বলে উঠল মহামায়া। রেবতী ইশারা করতেই একজন পুলিশ অফিসার প্রাণতোষকে ধরে নিয়ে এলো। রেবতীর সামনে দাঁড়িয়ে রীতিমতো কাঁপছিল প্রাণতোষ। দেখে মনে হচ্ছিল এক্ষুনি যেন অজ্ঞান হয়ে যাবে সে। তোর ভাই যে বাড়ির ভেতরে দুটো মেয়েকে খুন করলো, তুই তো সব জানতিস, পুলিশকে কিছু জানালি না কেন? রেবতী গলায় যেন বাঘের গর্জন। আরও একবার কেঁপে উঠল প্রাণতোষ। মুখে কিছু বলতে পারল না। ঘাড় নেড়ে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। খুনের কথা শুনে বিস্ফারিত চোখে দেবতোষের দিকে তাকালো সে। দেবতোষের চোখ দিয়ে যেন আগুন ঝলসাচ্ছে। প্রাণতোষকে জন্মের মতো শেষ না করলে যেন শান্তি পাবে না সে। কনস্টেবলের হাত ছাড়িয়ে হঠাৎ ছুটে গেল সে। প্রাণতোষের মাথার দেওয়ালে ঠুকতে ঠুকতে বলল, এই জানোয়ারের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। জানেন ম্যাডাম, একটা দিনও আমায় শান্তিতে বাঁচতে দেয়নি। আমার হতাশা, যন্ত্রণা, মানসিক কষ্ট দেখে হেসেছে। আমার অক্ষমতা নিয়ে উপহাস করেছে। আজ ওকে শেষই করে দেব। দুজন পুলিশ কনস্টেবল যুযুধান দুই পক্ষকে দুপাশে সরিয়ে দিল। দেবতোষের গরম নিঃশ্বাসের হলকা যেন সবাইকে ছুঁয়ে যাচ্ছে। একবার ছাড়া পেলে ছুটে যাবে দাদার দিকে। অন্যদিকে মুহুর্মুহু আঘাতে প্রাণতোষের মাথার একপাশ দিয়ে গড়িয়ে নামছে রক্তধারা। জামার খুঁটে রক্ত মুছে ফেলে সে। তাহলে তো 3rd ডিগ্রি আর আটকানো গেল না, গম্ভীর মুখে বললেন রেবতী। এদের দুই ভাইকে গাড়িতে তোলো, দুটোরই ব্যবস্থা করতে হবে। হাতের পেশিতে টান পড়তেই যন্ত্রণায় চিৎকার করে উঠল দেবতোষ। বলছি, আমি সব বলছি, বিশ্বাস করুন, প্রতিমাকে আমি মারতে চাইনি, সত্যিকারের ভালোবেসেছিলাম। কিন্তু আমার অক্ষমতার কথা জানতে পারার পর থেকে একাকী ঘরে আমাকে উপহাস করত। পছন্দ মতো শাড়ি গয়না না পেলেই বলতো সবাইকে আমার অক্ষমতার কথা জানিয়ে দেবে। সামর্থ্যের বাইরে গিয়েও সবটুকু করার চেষ্টা করতাম। টাকা জোগাড় করতে করতে পাগল হয়ে যেতাম মাঝে মধ্যে। কিন্তু যেদিন যৌথ সংসার ছেড়ে আলাদা হতে চাইল আর সহ্য হলো না। আলোচনার নামে ছাদে নিয়ে গিয়ে, স্বভাবে প্রতিমা একটু আনমনা ছিল, কাজে কর্মে প্রায়ই ভুল করত। পুকুরের ধারে গিয়ে একাকী চুপচাপ বসে থাকত। কাজেই ওর মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে খুব একটা বেগ পেতে হয়নি। আর দ্বিতীয়জন, সে কিভাবে হৃদরোগে আক্রান্ত হলো? নিজেকে শারীরিকভাবে সক্ষম করার জন্য কয়েক বছর যাবৎ ভেষজ চর্চা করছিলাম। সেখান থেকে ভাগ্যক্রমে জানতে পারি এক অদ্ভুত ভেষজ উপাদানের কথা, যা হৃৎপিণ্ডের ক্রিয়াকে কয়েক মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারে, অথচ ব্যাপারটা কেউ বুঝতে পারবে না। তাছাড়া এইসব দুর্লভ গাছগাছরা বনৌষধির কথা সাধারণ MBBS ডাক্তারদের জানারও কথা নয়। কেন মারলি? কি অপরাধ করেছিল মেয়েটা? মৌসুমি খুব চালাক মেয়ে ছিল, সহজেই আমার অবস্থাটা বুঝতে পেরে গিয়েছিল। ধীরে ধীরে দাদার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিল। আমার দাদার স্বভাব বরাবরই, তার উপর আরেকজনের প্রশ্রয় পেলে তো বুঝতেই পারছেন। দুজনে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে চোখে দেখা যায় না। বৌদি কেঁদে কেটে পাগলের মতো হয়ে গেল। বাড়ির পরিবেশ বাচ্চার জন্য ঠিক নয় বুঝতে পেরে বান্টিকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হলো। তারপর একদিন ঘটল সেই চরম ঘটনা। রাত্রে বাড়ি ফেরার পর মৌসুমি বলল সে প্রেগনেন্ট। দাদার সন্তান এসেছে তার গর্ভে। মুচকি হেসে বলল, তুমি না হয় নিজেকে ওর বাবা বলেই পরিচয় দিও। কে জানতে যাচ্ছে আমরা দুজন ছাড়া? নিজেদের বংশেরই তো জিনিস। কে জানে সেদিন কেন ওর কোনো কথাই সহ্য করতে পারিনি। ওই ভেষজের রস মৌসুমির খাবারে মিশিয়ে দিই। ফ্যামিলি ফিজিশিয়ান এসে কার্ডিয়াক অ্যারেস্টের সার্টিফিকেট দেয়। ওর কোনো রকম সন্দেহ হয়নি। একবার অবশ্য দাদা ঝামেলা করার চেষ্টা করেছিল,
চোখ গরম করতেই শান্ত হয়ে যায়। মায়ের কথা শুনে একের পর এক বিয়ে না করলেই বোধহয় ভালো করতেন দেবতোষবাবু। নাকি ভেবেছিলেন ভেষজ গ্রহণ করে সব ঠিক হয়ে যাবে? সেই আশায় একের পর এক। চলুন, এবার আমাদের যেতে হবে। যাবজ্জীবন তো হবেই। মহামায়ার দিকে হাত বাড়ালেন রেবতী। থ্যাংক ইউ দুর্গা, নিখুঁতভাবে কাজ করেছো তুমি। হাইকমান্ডের কাছে তোমার প্রমোশনের জন্য রেকমেন্ড করব। থ্যাংক ইউ ম্যাম। প্রাণতোষ ও দেবতোষ দুই ভাইকে নিয়ে বেরিয়ে গেল রেবতী অ্যান্ড কোং। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মহামায়া ওরূপে দুর্গা। তাকে তো মারতেই চেয়েছিল দেবতোষ, তবু বুকের ভেতরে কেন কষ্ট হয় অসহায় মানুষটার জন্য। পুলিশের চাকরিতে বছর 5 তো হলো, তবু আজ কেন এমন হচ্ছে জানে না সে। একেই কি তবে ভালোবাসা বলে? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।